ঠিক এখানে মানুষ গোসল করতেছে আর ঠিক এখানে কুমির। এই ৬০ আউলিয়া এরা একসময় ওই ধর্ম প্রচারের জন্য। এটি খানজাহান আলী মাজারে প্রবেশের মূল ফটক। আমি রাজশাহী থেকে ঠিক রাত 10টায় যাত্রা শুরু করেছিলাম গন্তব্য বাগেরহাট খুলনা। আনুমানিক রাত 12:30টার দিকে একটি হোটেল বিরতি পেয়েছিলাম ঈশ্বরদী জয়নগর এলাকায়। এই কনকনে ঠান্ডার রাতে এক কাপ চা ছিল খুবই তৃপ্তিময়। এখন সকাল 6টা বাজে। এখন আমি বাগেরহাট এসে নামলাম পুলিশ লাইনের সামনে। এখন যাবো পুলিশ লাইনের ভিতরে। বাগেরহাট পুলিশ লাইনে এক শিশির ভেজা সকাল, খুবই মনোমুগ্ধকর দৃশ্য, খুবই সুন্দর পুলিশ লাইন। একটু বিশ্রাম নিয়েই প্রথমে চলে গিয়েছিলাম বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী মাজার দেখার জন্য। খানজাহান আলী মাজার বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এটি 15 শতকের সুফি সাধক ও সেনানায়ক খানজাহান আলীর সমাধিস্থল। তিনি দক্ষিণ বাংলায় ইসলাম প্রচার, নগর পরিকল্পনা ও স্থাপত্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুলতানি আমলে তৎকালীন বাংলার সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ তাকে দক্ষিণ পূর্বাঞ্চলে বাংলার বিস্তৃত অঞ্চলের শাসন ও উন্নয়নের দায়িত্ব দেন। তিনি সেখানে এসে বন জঙ্গল পরিষ্কার করে নতুন বসতি গড়ে তোলেন, পুকুর, রাস্তা ও মসজিদ নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করেন। এটি খানজাহান আলী মাজারে প্রবেশের মূল ফটক। ভিতরে ভিডিও করা নিষেধ, প্রবেশ করতে পারিনি। এভাবেই তিনি বাগেরহাট অঞ্চলকে একটি পরিকল্পিত নগরে গড়ে তোলেন, যা তখন খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। মৃত্যুর পর তাকে বাগেরহাটে সমাধিস্থ করা হয় এবং সেখানেই তার মাজার স্থাপিত হয়। মাজারটি ইউনেস্কো ঘোষিত ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের কাছাকাছি একটি ধর্মীয় ও পর্যটন স্থান। খানজাহান আলী মাজারের পাশে একটি বিশাল দিঘি রয়েছে। এই দিঘি খানজাহান আলী দিঘি বা ঠাকুর দিঘি নামে পরিচিত। এই দিঘিতে কুমির দেখতে পাওয়া যায়, কিন্তু এই কুমির প্রাকৃতিকভাবে এই পুকুরে আসেনি, যেটা কৃত্রিমভাবে এই দিঘিতে কুমির নিয়ে আসা। লোকমুখে শোনা যায় হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের অলৌকিক ক্ষমতা ছিলেন। কেউ বলে তিনি কুমিরের পিঠে করে এই স্থানে এসেছিলেন বলে এই দিঘিতে কুমির রয়েছে। কিন্তু এই দিঘির কুমির যে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের সময় থেকেই এই দিঘিতে পালন করা হয় তা বোঝা যায়। এই দিঘিতে ধলা পাহাড়, কালা পাহাড় নামের দুটি বড় কুমির ছিল, যারা অনেক আগেই মারা গিয়েছে। পরবর্তীতে আবার নতুন করে কুমির আনা হয়েছে, কিন্তু এই কুমির কাউকে আক্রমণ করে না। ধারণা করা হয় এই কুমির মাজারের কুমির, তাই পবিত্র। মাজার কর্তৃপক্ষ থেকে খাবার দেওয়া হয় এবং অনেকেই মানত করে থাকে, তারাও বিভিন্ন সময় খাবার নিয়ে আসে, মানতের মুরগি, ছাগল খাইয়ে থাকে। এই ৬০ আউলিয়া এরা একসময় ওই ধর্ম প্রচারের জন্য আর কি ওই সৌদির থেকে এরা রওনা দিয়েছিল। দিলে এটা ওই এরাই ছিল ৬০ আউলিয়ার ভিতরে বলতে ১২ আউলিয়া বলতে এই বাগেরহাটের ভিতরে। জি জি জি। ১২ আউলিয়ার ভিতরে এই খানজাহান সাহেব হচ্ছে তার ১ নাম্বার হচ্ছে মেন জি আর এই যে ৬০ গম্বুজ হচ্ছে ওনার বাগ্নি। জি। আর এরকম হচ্ছে বেশ কিছু কিছু মাজার আছে, সব ওই
যে রাত যে সময় যে জায়গায় রাত হয়েছে জি পরিচিত। জি। তো এই কুমির হচ্ছে ওনার সাথে আসছিল। কুমিরের পিটিউটি খানজান সাহেব পার হয়ে আসছিল, আচ্ছা আচ্ছা আসে এই জায়গায় এসে রাত হয়ে গেলে এই জায়গায় এই দিঘিটা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা। এটা তো নদী। নদী ছিল, এই দিঘি হয়েছে পরে আর হ্যাঁ, কি। আর তারপরে এখানে যে দুইটা কুমির ছিল, ধলা পাহাড় কালা পাহাড়, এটা তো এরা এটা তো আগে বহু আগে মারা গেছে। বহু আগে মারা গেছে। এখন যে পরে এখানে খানজাহান আলী মাজারের দিঘিতে থাকা কুমিরকে ডাকা হচ্ছে খাবারের জন্য। সবসময় এই কুমিরদেরকে দেখতে পাওয়া যায় না। স্থানীয় লোকেরা বলে থাকে মাজার পরিদর্শনে এসে কুমির দেখতে পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। এটা ভাগ্যের ব্যাপার কিনা আমি জানি না, কিন্তু মানুষের ডাকে যে কুমির সাড়া দেয় এটা আমি প্রথম দেখলাম। অত কাছে যাবো না। দেখে মনে হচ্ছিল আক্রমণ করবে, সামনে হাঁস আছে টেনে নিয়ে যাবে বা মানুষকে টেনে নিয়ে যাবে, কিন্তু তার কিছুই সে করলো না। তাকে কেন ডাকা হচ্ছিল এটা দেখে সে চলে গেল। কটা মুড়ি দি দেই কি দেবেন কটা মুড়ি দিন কে খাবে না একটা কাটা ওই বড় কাটা যে মাছ দিতে না এই খানজাহান আলী দিঘিতে যেখানে কুমির ভেসে বেড়াচ্ছে ঠিক তার পাশে মানুষজন গোসল করতেছে আর কি। অনেকজন অনেক আশা নিয়ে এখানে গোসল করে। এই যে ঠিক এখানে মানুষ গোসল করতেছে আর ঠিক এখানে কুমির। কুমির এদিকেই আসতেছে, দিঘির এদিকেই, আর এখানে গোসল করতেছে। ঠিক কুমির এখানে আর এখানে গোসল করতেছে। কুমির ক্রমশ কাছে চলে আসতেছে ঘাটের। এখানে কুমিরকে ডাকা হচ্ছে, সবাই মিলে কুমিরকে ডাকছে। এই মাজার পরিদর্শন শেষে চলে যাচ্ছিলাম, যাওয়ার পর থেকে আজব ফল দেখতে পেলাম। স্থানীয় লোকের এটাকে কাঠবাদাম ফল বলে ডাকছিল। এটা আমি এর আগে কখনোই দেখিনি। হ্যালো এভরিওয়ান, এখন আমি আছি হচ্ছে বাগেরহাট সদরে, বাহারের মোড়ে, জায়গার নাম নজরুল ইসলাম রোড, কাজী নজরুল ইসলাম রোড আর কি। এটাই হচ্ছে বাগেরহাট সদরের মেন কেন্দ্র আর কি। দেখি বাগেরহাট সদর কেমন, ঘুরে দেখি।
ভিউয়ার্স, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সাধনার মোড়। এটা হচ্ছে বাগেরহাট সদরের মেন পয়েন্ট আর কি, আমাদের রাজশাহীর 0 পয়েন্টের মতো আর কি, একটু ছোট। ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা বাগেরহাট এসে খাওয়া দাওয়া করছি দুপুরের খাবার। তো হচ্ছে বাগেরহাটের ফেমাস চিংড়ি চিংড়ি ভুনা দিয়ে হচ্ছে লাঞ্চ করবো আজকে আর কি। এখন আর হচ্ছে হোটেলের পক্ষ থেকে ফ্রি আলু ঘাটি। যাক, লাঞ্চ শেষ করি আগে। বাগেরহাটের চিংড়ি মাছ, বাগেরহাটের চিংড়ি আসলে সুস্বাদু। এই হোটেলে যাই খান, আলু ঘাটি একদম ফ্রি। বাগেরহাটে এসে দেখলাম মাজার গেটের সামনে একটি মাছের বাজার বসছে আর কি, বিশাল বড় মাছের বাজার। আমি এরকম এত বড় মাছের বাজার আগে দেখিনি। সকল প্রকার সামুদ্রিক মাছ এখানে বিক্রি হচ্ছে আর কি। এমন এমন মাছ বিক্রি হচ্ছে, এটাকে আমি কোনো দেখিও নি মাছগুলোকে আর কি, নাম তো শুনেই নি। খুবই ভালো লাগলো আর কি এই মাছগুলো দেখে আর কি, মাছের বাজার দেখে। চলুন আপনাদেরকে মাছের বাজারে দেখাই নিয়ে আসি। আসেন আসেন, এই ট্যাংরা মাছের দাম কম। হয় হয়, ওগুলো শীতল কম, ওগুলো ভালো কাটা কম, ওগুলো টুনা মাছ হয়। এমনি কম করেছে ভালো, ওটা শীতল কম কম। এই মাছের নাম কি? এই মাছটা এই দাম কম, এই দাম কম। এই মাছের নাম কি ভাই? এই যে মাছটা ভাঙ্গার মাছ। আচ্ছা, শুধু সামুদ্রিক মাছ, বাগেরহাটে সামুদ্রিক মাছের বিশাল সমারোহ। এই যে দাম কম, এই যে দাম কম। বড় বড় মাছ, বড় বড় মাছ, চিংড়ি চিংড়ি। আপনি কয়টা জ্বালান? আগে না দাঁড়া, চলে যাও চলে যাও। ইলিশ, ইলিশের পর সব সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ সবগুলোর নামও আমি জানি না, কিন্তু বাগেরহাটে পাওয়া যাচ্ছে সব সামুদ্রিক মাছ। এটা বিশাল শাপলা পাতা মাছ ছিল, বড় বড় সামুদ্রিক মাছ। ভাবুন একবার, মাছের মাথা এত বড় হলে মাছ কত বড় ছিল। রূপচাঁদা, রূপচাঁদা মাছ, রূপচাঁদা। তলোয়ার ফিশ, সামুদ্রিক তলোয়ার মাছ। ডাইরেক্ট টলারের মাছ। এই যে বড় কোরাল ফিশ। বিশাল বড় বড় মাছ, কত বড় বড় মাছ, বিশাল বড় বড় মাছ, সামুদ্রিক মাছ। অরিজিনাল রূপচাঁদা। বিশাল মাছের বাজার, বিশাল মাছের বাজার।
এই বড়টা যে কি মাছ, ইলিশের মতন দেখা যায়, এটা কি মাছ? না মাছ, আচ্ছা। আধা কেজি দেন তো। ছুরি কত করে? বিশাল শাপলা পাতা মাছ ছিল। এই যে বড় মাছ কাটা হচ্ছে। ইন্ডিয়ান মাছ আমাকে না, একটু নাইট ধরে নেন আর ও দায় নাইট ধরে নেন, তারপরে কেনেন। কত লাগাইছেন? 550 টাকা কেজি। নাক জ্বলতে জ্বলতে কলজে পর্যন্ত ভাইয়ে যাবেন ও খেললে। এটা কনফার্ম হবে? কম হইলে হবে। দামে কম, দামে কম, দামে 550 টাকা। ওই যে যেটুকুই মাইকেল দেবো কতটুকু আমি বলতে পারি। এক নম্বর ভাইজান, 2 নম্বর। এর একটা মজা জিনিস দেখায় আপনাকে, প্রত্যেকটা মাছ কাটার ভিডিও লাইভ করা হচ্ছে। এই যে সবাই লাইভ করতেছে আর কি ফোনে। এখানে এটাই বিজনেস। ইন্ডিয়ান ভাইয়া দেন 500 টাকা। ও ভাই 510 টাকা। দামে কম, দামে কম। চলো। নাই কত হইছে? মাথা কাটলে কিছু খাই না। শুধু চিংড়ির মাথা বিক্রি হচ্ছে, শুধু চিংড়ির ঘিলু। এই চিংড়ি মাছের পায়েস শ্বাস কিসের কিলো কিলো তো এই ঘিলু, আচ্ছা। সামুদ্রিক মাছ, বিশাল মাছের বাজার। মনে হচ্ছে থাইল্যান্ড চলে আসছি। চিংড়ি, বড় বড় বাগেরহাটের গলদা চিংড়ি। এটাকে বাগদা চিংড়ি বলে। সে বাগেরহাটে এক অদ্ভুত ফল দেখলাম। এই ফলের নাম আমার জানা নাই। গোল ফল বলে এটাকে। এটা কি সুন্দরবনে পাওয়া যায়? এই ফল সুন্দরবনে পাওয়া যায় আর কি। গোল পাতা আছে না, হ্যাঁ হ্যাঁ ডালটাও চাইতো আগে। হ্যাঁ। গোল পাতা গাছের ফল। আচ্ছা, সুন্দরবনে যে গোল পাতা পাওয়া যায়, গোল পাতা গাছের ফল এটা আর কি। এটাই বাগেরহাটে পাওয়া যাচ্ছে আর কি, তাল শাঁসের মতো খেতে। আমি যদি কখনো যাই আর খেয়ে দেখবো, সমস্যা নেই। কি ফল বলে এটাকে ভাইয়া? হ্যাঁ, তালের শাঁসের মতন দেখতে না? এই যে একটা আমি খেয়ে দেখতেছি, তালের শাঁসের মতো খাইতে। তারপর বাগেরহাট শহরের নাইট লাইফ এক্সপ্লোর করে একটু ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম আবারও মাজার দেখতে। ভাবলাম দেখেই আসি রাতের বেলা মাজারের ভিউটা কেমন হয়। মাজারের ঝকমকো দৃশ্য দেখে আবারও ফিরে গেলাম রুমে, পরবর্তী দিন সুন্দরবন ট্যুরের জন্য প্রস্তুতি নিতে।